বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা চালিয়েছিলাম মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের ওপর। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়টির আলোচনা চলতেছিল। অধ্যায়টিতে আলোচনা হয়েছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিগুলো, যেমন মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি ছিল দুই প্রকার: কালান্তিক মজুদ পদ্ধতি, অন্যটি হচ্ছে নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি। এই দুইটি পদ্ধতি হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, মজুদ পণ্যের আসা যাওয়া, ক্রয় বিক্রয়, হ্রাস বৃদ্ধি এই সংক্রান্ত হিসাব রাখা, লিপিবদ্ধকরণ পদ্ধতি। আর একটি অংশ এই চ্যাপ্টারে রয়েছে মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতিসমূহ। মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতিসমূহ ছিল তিন প্রকার। আলোচনায় প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতি বা মূল্য নির্ধারণ পদ্ধতি তিনটি: লিফু পদ্ধতি, ফিফু পদ্ধতি, গড় পদ্ধতি। লিফু মেথড, ফিফু মেথড, অ্যাভারেজ মেথড। অ্যাভারেজ মেথড আবার দুই প্রকার: সিম্পল অ্যাভারেজ বা সরল গড়, অন্যটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতি। তা আমরা প্রাথমিক আলোচনা শেষে গাণিতিকভাবে আমরা প্র্যাকটিস করতেছিলাম। অনুশীলনে আমরা গত ক্লাসে ফিফু মেথড ব্যবহার করে মাল খতিয়ান বা গুদাম খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে সমাপনী মজুদ পণ্য এর মূল্য নির্ণয় এবং বিক্রিত পণ্যের বা ইস্যুকৃত পণ্যের ব্যয় নির্ণয় শিখেছি। আজকে আমরা লিফু মেথড বা লাস্ট ইন ফার্স্ট আউট, যার বাংলা হচ্ছে শেষে আগমন, আগে প্রত্যাগমন বা আগে বের হয়ে যাওয়া, শেষে আগমন করে আগে চলে যাবে, শেষে ক্রয় করা হবে যে মালামালগুলো সেগুলো আগে বিক্রি করে দেওয়া হবে, আগে গুদামঘর থেকে বের করে দেওয়া হবে। পচনশীল দ্রব্যের ক্ষেত্রে সম্ভব নয় এটা। অপচনশীল মালামাল বা পণ্য বা অপ্রচলনজনিতভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় পণ্যগুলোর জন্য নয়, যেগুলোর এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানে গোদাম ঘরে রেখে দেওয়া সম্ভব, এই জাতীয় পণ্যের ক্ষেত্রে লিফু মেথড বা লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আগমন ঘটবে সেগুলো আগে, শেষে আগমন ঘটবে কিন্তু আগে বিক্রি করে দেওয়া হবে। সর্বশেষ যে মালামালগুলো আগমন ঘটেছে গুদাম ঘরে সেগুলো আগে বিক্রি করে দেব। এই জাতীয় পণ্যগুলোর গুদামজাতকরণটাই এরকম করা হয়ে থাকে যে গুদামঘরের প্রথম দিক থেকে যেগুলো আমরা সংরক্ষণ করেছিলাম সেগুলো সম্ভব নয়, ভিতর থেকে একদম 100% লুট করে, গুদামঘরটাকে একদম শুরু থেকে 100% লুট করে করে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের দিকে এসে যখন বিক্রি করতে যাব, গুদামঘরের দরজার কাছাকাছি যে মালামালগুলো আছে এগুলো আগে বিক্রি করেই পরে ভিতরে যেতে হবে। তাহলে এই পদ্ধতির গুদামজাতকরণের পদ্ধতিটাই হলো এরকম, বা গুদামজাত করার মালামালের ধরনটাই এরকম যে শেষে এসে আমরা যদি বিক্রি করি তাও কোনো সমস্যা হবে না। এই জাতীয় পণ্যের ক্ষেত্রে আমরা কিভাবে মজুদের খতিয়ান তৈরি করব, মাল খতিয়ান তৈরি করব এবং হিসাবকাল শেষে আমাদের মজুদের মূল্য কত বা যা বিক্রি করা হলো, যা ইস্যু করা হলো, যা গোদামঘর থেকে বের করে দেওয়া হলো তার ক্রয় মূল্য কত, এগুলো খুঁজে বের করব। আমরা এরকম একটি অঙ্ক প্র্যাকটিস করব আজকে। যশোর বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছে, 2017 সালে যশোর বোর্ডে এসেছে এই ধরনের একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব এখান থেকে। তোমরা বই নিয়ে বসবে, গ্রন্থকুটির বই থেকে পৃষ্ঠা 470 পৃষ্ঠায় 41 নম্বর উদাহরণে এই প্রশ্নটি আলোচনা হয়েছে।
যদি বইটি না মিলে সমস্যা নাই, অন্য কোনো বই থেকে তোমরা খুঁজে বের করবে। যশোর বোর্ড 2017 সালে এসেছে, এই অঙ্কটি খুঁজে বের করবে। আমরা এখানে দেখছি, প্রশ্ন পড়ছি রতন অ্যান্ড কুং। তার আগে আমরা কিছু তথ্য এখানে দিয়ে রাখি। দ্বাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছি আমরা, দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় থেকে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। যশোর বোর্ড 2017 এর প্রশ্নটির সমাধান করব আমরা, যেখানে প্রশ্নের আলোচনাগুলো শুনতে হবে তোমাদের। প্রথমে বই থাকুক বা না থাকুক, বই না থাকলে তো অবশ্যই ভালো করেই দেখতে হবে, বই থাকতে হবে। বই ছাড়া প্রশ্ন নিজের চোখে দেখা ছাড়া ভালো বুঝবে না। আমরা পড়ছি রতন অ্যান্ড কুং এর কারখানায় 2016 সালের জানুয়ারি মাসের কাঁচামালের আগমন এবং নির্গমন নিম্নরূপ। 2016 সালের জানুয়ারি মাসের কাঁচামালের আসা যাওয়া নিয়ে তথ্য দেওয়া আছে। জানুয়ারির 1 তারিখে জ্যার 1000 একক, জ্যার বা উদ্বৃত্ত, যার ইংলিশ হচ্ছে ব্যালেন্স দেওয়া আছে 1000 একক। এক একটি এককের দাম দেওয়া আছে 80 টাকা করে, দাম বা দর, একক প্রতি দর দেওয়া আছে 80 টাকা করে। 1 তারিখে জ্যার বলা আছে। পরবর্তী 6 তারিখের ক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে। ক্রয় করা আছে 600 একক, 600 একক মালামাল ক্রয় করা হয়েছে, 70 টাকা প্রতি এককের দাম। তারপরে 10 তারিখে ইস্যু আছে 800 একক, 16 তারিখে ক্রয় আছে 400 একক, 20 তারিখে ইস্যু আছে 900 একক এবং 30 তারিখে ইস্যু আছে 100 একক। এভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে। তারপরে জানতে চেয়েছে করণীয় ক, মোট ক্রয়ের পরিমাণ। মোট ক্রয়ের পরিমাণ, মোট ক্রয় আমাদের দেখতে পাচ্ছি 2টি তারিখে আছে, দুইবার আছে, 6 তারিখে একবার, 16 তারিখে একবার। এই দুইটি ক্রয়ের একক দেওয়া আছে এবং ক্রয় মূল্য প্রতি এককের দেওয়া আছে। 600 একক প্রথমটায় 6 তারিখে, যার 70 টাকা প্রতি এককের মূল্য। 70 টাকা করে 600 এককের মূল্য বের করতে হলে গুণ দিতে হবে, গুণ দিয়ে যা পরিমাণ আসবে টাকা পাওয়া যাবে। একইভাবে 16 তারিখে ক্রয় আছে 400 একক, যার প্রতি এককের 75 টাকা করে মূল্য দেওয়া আছে, তাহলে গুণ করলে যা পাওয়া যাবে, এই দুইটা ক্রয় যোগ করে মোট পরিমাণ, টাকার পরিমাণ পাওয়া যাবে। এটা হলো করণীয় ক, একদম সহজ, তোমরা নিজেরা করতে পারবে। আমরা মূলত চলে যাব মাল খতিয়ান প্রস্তুতের মাধ্যমে যে তথ্যগুলো খুঁজে বের করতে হয়। করণীয় খতে বলা ছিল ফিফু পদ্ধতিতে, আমরা যেটা প্র্যাকটিস করেছি। তারপরেও যদি কোনো প্রয়োজন হয়, কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আমরা ফিফু পদ্ধতিতে আজকে আর আলোচনা করব না। আমরা পরবর্তী পদ্ধতি লিফু, গ নাম্বার করণীয়তে বলা আছে লিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। তো আমরা লিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমরা খতিয়ানটি প্রস্তুত করার জন্য প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখব রতন অ্যান্ড কুং, রতন অ্যান্ড কুং। করছি মাল খতিয়ান পদ্ধতি ব্যবহার করছি লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফু পদ্ধতি। লিফু পদ্ধতিতে খতিয়ান করব। আমরা এই ধরনের খতিয়ান করার জন্য জানি প্রথমেই তারিখের কলাম দিতে হবে, পরবর্তীতে বিবরণের একটি কলাম দিতে হবে, তারপরে 3টি মূল কলাম ব্যবহার করব। প্রথম মূল কলামের নাম হবে গ্রহণ বা ক্রয়, পরবর্তী মূল কলামের নাম হবে ইস্যু বা বিক্রয়, পরবর্তী মূল কলামের নাম হবে উদ্বৃত্ত বা জের। এরকম মূল 3টি কলামের, প্রত্যেকটি কলামের আবার 3টি করে সাব কলাম থাকবে। আমরা এরকম একটা ছক প্রস্তুত করি। এতটুকু লাগবে না, এক স্কেল পরিমাণ মোটা করে একটি শিরোনাম টানলাম, যেখানে প্রথমেই একটি কলাম দেব 1 স্কেল পরিমাণ তারিখের জন্য, পরবর্তী 2 স্কেল সমপরিমাণ প্রায় আরেকটি কলাম দেব বিবরণ বা বিস্তারিত, তারপরে
যে অংশটুকু জায়গাটুকু রয়েছে এটুকু আমরা সমান 3টি ভাগে ভাগ করে নিই 3টি মূল কলামের জন্য, যা প্রত্যেকটিকে আবার 3টি সাব কলামে বিভক্ত করতে হবে বলে আমি শিরোনামটিকে অর্ধেক করে নিলাম। উপরের অংশের নাম লিখব, পরের অংশে সাব কলামগুলো দেখাবো। তো এই কলামগুলোর মধ্যে দর বা দাম, একক প্রতি দাম দেখানোর জন্য যে কলাম থাকবে এটার ছোট পরিমাণ থাকে, এই জন্য ছোটো করে নিতে হবে। বাকি দুইটা পরিমাণ বেশি থাকে, টাকার পরিমাণ বা সংখ্যার পরিমাণগুলো বেশি থাকবে, এই জন্য বেশি জায়গা রাখলাম। একইভাবে বাকি কলামগুলোতেও 3টা ভাগ করে দিতে হবে সাব কলাম। প্রথম কলামের আগে শুরু থেকে আসি, প্রথমেই হবে তারিখ, তারপর বিবরণ, তারপরে আমরা লিখব ক্রয় অথবা লিখতে পারো গ্রহণ। এখানে ইস্যু অথবা লিখতে পারি বিক্রয়। এখানে জের অথবা উদ্বৃত্ত, আমরা যে কোনো একটি নাম ব্যবহার করলেই হবে। অথবা দিয়ে আমি শেখানোর জন্য লিখে ফেললাম শব্দ যা যা ব্যবহার হতে পারে। এই পর্যায়ে আমরা প্রশ্নের তথ্য মোতাবেক ছকে আমরা দেখাতে থাকব। প্রথমেই 2016 সালের জানুয়ারির 1 তারিখে উদ্বৃত্ত 2016 লিখতে হবে সাল, তারপরে জানুয়ারির 1 তারিখে উদ্বৃত্ত লিখব, প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্তের ঘরে লিখতে হবে। গ্রহণ বা ইস্যু এই জাতীয় কলামগুলোতে লেখা যাবে না, লিখতে হবে উদ্বৃত্তের কলামে। উদ্বৃত্তের কলামে লিখব যের বলা আছে 1000 একক। আচ্ছা, তার আগে আমরা সাব কলামগুলোর নাম লিখি নাই। একক, দর, টাকার পরিমাণ, একই কথা বারবার 3বার। একক, দর, টাকা লিখব। প্রত্যেকটি কলামের সাব কলাম এরকম একই ধরনের 3টি কলাম হবে। তো আমরা প্রথমেই 1000 প্রারম্ভিক উদ্বৃত্ত লিখব 1000 একক, এবং বলা আছে প্রতি এককের মূল্য 80 টাকা। তাহলে মোট মূল্য হবে, টাকার পরিমাণ হবে 80,000 টাকা। 80,000 টাকা। এবার লক্ষ্য করে দেখো তোমরা, এই প্রারম্ভিক উদ্বৃত্ত অবশ্যই প্রারম্ভিক উদ্বৃত্ত কোথায় বসাতে হবে? জের বা উদ্বৃত্তের কলামে লিখে আমাদের প্রথম তারিখের কার্যক্রম একটি রেখা টেনে বন্ধ করে দিতে হবে। পরবর্তী তারিখ হচ্ছে 6 তারিখ, কার্যক্রম হচ্ছে ক্রয়ের পরিমাণ লিখব 6 তারিখ। বিবরণের কলাম লিখব মালামাল ক্রয়, বা শুধু ক্রয় লিখে দিয়ে হবে। ক্রয় বলা আছে 600 একক। ক্রয় বা গ্রহণ, ক্রয়ের জন্য আমরা গ্রহণ এর কলামে লিখব। প্রতিষ্ঠানে গুদাম ঘরে মালামাল গ্রহণ করা হয়েছে, ক্রয়ের মাধ্যমে মালামাল গ্রহণ হয়। মালামাল চলে যায় না, ইস্যু হয় না, চলে যায় না, আসলে গ্রহণ বা ক্রয় নামক কলামে লিখব 600 একক। এককের ঘরে 600। দর 70 টাকা করে, 70 টাকা প্রতি এককের মূল্য। তাহলে 600 এককের মূল্য হবে, গুণ করলে 6 7 42, 0 3টি হবে 42,000 টাকা। তাহলে আমরা 42,000 টাকার পরিমাণ লিখব। এই খতিয়ানগুলো প্রস্তুত করার নিয়ম হচ্ছে প্রত্যেক লেনদেন পরপর, প্রত্যেক তারিখের লেনদেন পরপরই আমাদের ব্যালেন্স বা জের টেনে দেখাতে হবে, জেরের পরিমাণ খুঁজে বের করতে হবে। জের এর লেখার নিয়ম হচ্ছে এই লিফু বা ফিফু পদ্ধতিতে এবং সরল গড় পদ্ধতিতে, একটা পদ্ধতি ছাড়া, ভারযুক্ত গড় পদ্ধতি ছাড়া বাকি 3টা পদ্ধতিতেই আমরা পৃথকভাবে লিখতে হবে। মূল্য পৃথক, পরিমাণ পৃথকভাবে উল্লেখ করতে হবে। প্রথম ছিল যা, প্রথম লিখতে হবে, পরে নতুন যা আসবে
পরবর্তী অংশে লিখতে হবে, নিচের লাইনে লিখতে হবে, প্রথম লাইনে লিখতে হবে আগে যা ছিল সেই ব্যালেন্সগুলো। আমরা নতুন দেখতেছি 600 একক 70 টাকা করে 42,000 টাকা। তা আমরা এই দুইটি উদ্ধৃতের ঘরে দেখানোর পরে আবারও ওই তারিখের একটা সমাপনী রেখা টেনে দিতে হবে। পরবর্তী তারিখে আমরা যাব 10 তারিখ। আমরা রেখাটি তারিখের পূর্ব পর্যন্ত দিয়ে দিলাম, তারিখের পরে তারিখের শেষ পর্যন্ত দেই নেই, কারণ তারিখটা লেখার জন্য মাস বারবার লিখতে চাই না। যদি বারবার লিখতে চাই তখন ক্লোজ করে দিতে হবে, আর যদি না চাই তাহলে আমি ক্লোজ না করে লিখতে পারবো। জানুয়ারির কমা চিহ্ন দিয়ে আমি বোঝাইলাম জানুয়ারি। পরবর্তী তারিখ হচ্ছে 10 তারিখ, যেখানে ঘটনা হচ্ছে ইস্যু করা হবে, মালামাল ইস্যু করা হবে, বিক্রি করে দেওয়া হবে, প্রতিষ্ঠান থেকে গুদামঘর থেকে চলে যাবে। চলে গেলে গ্রহণ হবে না। চলে যাওয়া মানে তো আমরা কোনোভাবেই গ্রহণ বুঝতে পারি না। চলে যাওয়ার জন্য নাম দেওয়া আছে ইস্যু কলাম বা বিক্রি কলাম, নির্গমন। আচ্ছা, তা আমরা এখানে গ্রহণের আরেকটা কলাম, আরেকটা নাম কেউ বলবে প্রাপ্তি। ওকে, তা আমরা ইস্যু দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে 800 একক, ইস্যু 800 একক। আমরা এই ইস্যুর ক্ষেত্রে পদ্ধতি অনুসরণ করতে হয়, পদ্ধতি খেয়াল করতে হবে। গ্রহণের ক্ষেত্রে পদ্ধতিটা খেয়াল করার কোনো বিষয় না। আমরা ইস্যুর করার সময় ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছি আমরা। লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে ইন করছে এই 70 টাকা দরের 600 একক, এখান থেকে আমরা ইস্যু করতে হবে। আমাদের ইস্যু করতে বলছে 800 একক। তো আমাদের লাস্টে যে আসছে মালামাল প্রতিষ্ঠানে চলে আসছে, যেগুলি রিসিভ করা হয়েছে, গ্রহণ করা হলো, লাস্টে যে ইন করেছে তার পরিমাণ 800 একক নাই, 600 একক আছে। আমরা 600 একক আগে ইস্যু দেখাবো। 600 একক যা আছে আমরা তাই আগে লিখবো, আগে দেখাইতে হবে। মূল্য এই 42,000ই থাকলো, 600 একক সম্পূর্ণ নিয়ে আসলাম, কিন্তু আমাদের 800 একক মালামাল দরকার ইস্যু করার। তো আমরা মাত্র করলাম 600, আরও 200 দরকার, আরও 200 তার আগের যে ব্যালেন্স আছে সেখান থেকে নিতে হবে। তার আগের আছে 200 নেওয়া যাবে, 1000 একক আছে, আমরা 200 নিয়ে নিব। তার রেট লিখতে হবে 80 টাকা। যখন যেই অংশের নিব সেই অংশের রেট নিতে হবে। তো আমরা 1000 একক থেকে নিয়েছি, 80 টাকা দর ছিল। 200 একক যদি নেই তাহলে 200 এককের দাম হবে 16, আর 2 16, 0 3টি হবে 16,000। আমাদের ইস্যু দেখানো হয়ে গেল, 600 আর 200 800 একক ইস্যু করা হয়ে গেল। সাথে সাথে উদ্ধৃত দেখাইতে হবে, প্রত্যেক ঘটনার পরপর, প্রত্যেক লেনদেন পরপরই আমাদের উদ্ধৃত দেখাতে হবে। উদ্ধৃতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 600 একক নিয়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ অংশ, এখান থেকে আর একটা এককও থাকলো না, তাহলে এটা নেওয়া সম্ভব না, দেখাইতে হবে না। 1000 একক থেকে দেখাইতে হবে। 1000 একক থেকে আমরা ব্যবহার করলাম বা ইস্যু করলাম 200 একক, তাহলে 1000 থেকে 200 চলে গেল, থাকলো 800 একক, রেট হবে 80 টাকা করে। এবার গুণফল যা আসে ব্যালেন্স দেখাইতে হবে 8 8 64, 0 হবে 3টি, 64,000 থেকে গেল আমাদের এই লেনদেন পর। 10 তারিখের ঘটনার কাজ শেষে আমরা ক্লোজ বন্ধ করে দিতে হবে, একটি রেখা টেনে, সমাপনী রেখা টেনে বন্ধ করলাম 10 তারিখের কাজ। এবার 16 তারিখের বলা আছে ক্রয়। 16 তারিখের জন্য আমরা দেখাবো ঘটনা বিবরণ হচ্ছে ক্রয় করা হলো। ক্রয় করলে কোথায় যাবে আমাদের? গ্রহণ, ইস্যু, জেড কোন কলামে যাবে? প্রথমেই এই দুইটার একটা কলামে ব্যবহার করতে হবে। কোনটা? ক্রয়। আমি আরেকটা নামও দিয়ে দিয়েছি, ক্রয় নাম না দিয়ে তুমি গ্রহণ যখন দিবে, গ্রহণ অংশেই লিখতে হবে। ক্রয় মানেই হচ্ছে গ্রহণ, মানে প্রাপ্তি, তাহলে ক্রয় বা গ্রহণ বা প্রাপ্তির কলামে লিখতে হবে। বলে দিয়েছে 400 একক। 400 একক আমরা এককের ঘর লিখব, দর 75 টাকা করে, 75 টাকা করে দর। গুণফল কত হবে? 4 5 20 থাকে 2, 4 7 28 আর 2 30, 0 আরও 2টা হবে, তাহলে হলো 30,000 টাকা। 30,000 টাকা। সাথে সাথে ব্যালেন্স দেখাইতে হবে, প্রত্যেক ঘটনার পরপরই ব্যালেন্স খুঁজে বের করতে হবে। ব্যালেন্স আগেরটা আগে লিখতে হবে, যে কোনো পদ্ধতি, লিফু, ফিফু, অ্যাভারেজ,
হ্যাঁ, যে কোনো পদ্ধতিতেই আগের ব্যালেন্সটা আগে লিখতে হবে, কিন্তু ওয়েটেড এভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতিতে যোগ করে দিতে হয়, ব্যালেন্স আগে পরে নাই, সব সমান 400-800 যোগ করে 1200 লিখে দিতে হবে, দর কি থাকবে না, দর ভিন্ন আসবে, নতুন রেট আসবে। তো আমরা যেটাতে আসি লিফু পদ্ধতিতে এবং ফিফো পদ্ধতি, এগুলিতে ব্যালেন্সগুলো আলাদা আলাদা লিখতে হবে। আগের ব্যালেন্সটা আগে লিখলাম 80 টাকা দরে, হ্যাঁ 800 একক 80 টাকা দরে 64,000 টাকা আছে, সাথে নতুন ক্রয় থেকে আসবে 400 একক 75 টাকা করে 30,000 টাকা মূল্য। এভাবে আমরা কাজ শেষে আবারও এই তারিখের কার্যক্রম বন্ধ করে দিতে হবে একটি সমাপনী রেখা টেনে। পরবর্তী আছে 20 তারিখ। 20 তারিখে ইস্যু করা হয়েছে, 20 তারিখ ইস্যু করা হয়েছে, বিবরণ লিখব ইস্যু। এখানে ইস্যু করার জন্য বলেছে 400 একক না 900 একক। 20 তারিখের ইস্যু আছে 900 একক। লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, অবশ্যই এই ইস্যুর ক্ষেত্রে পদ্ধতি দেখতে হবে। লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ইন করছে যেটা, লাস্টে ইন করেছে 400 একক, এটা নিতে হবে আগে। আমি ইস্যুর ঘরে লিখব 400 একক 75 টাকা দর, দাম হবে যা পাইলাম আগের 30,000 টাকা। আমাদের দরকার 900 একক, আমি নিয়েছি 400 একক, আরও নিতে হবে 500 কেজি 500 একক। আগের যে বস্তা বলো বা আগের যে বান্ডেল, আগের যে বউল আছে সেখান থেকে নিতে হবে, আগের যে ইউনিটগুলো আছে সেখান থেকে নিতে হবে। 400 একক নিয়েছি, আরও 500 একক লাগবে। আগের 800 একক আছে, আর 500 একক নেওয়া যাবে এখান থেকে, এবং তখন সেই দর লিখতে হবে 80 টাকা। 500 একক নিব 80 টাকা দরে, 5 8 40, শূন্য হবে আরও 3টি, 40,000 টাকা। আমাদের ইস্যুর পরিমাণ 900 একক, দর ভিন্ন ভিন্ন, 75, 80 টাকা, 30,000, 40,000। ব্যালেন্স প্রত্যেক লেনদেন পরপরই বলছি ব্যালেন্স নিতে হবে। 400 একক নেওয়া হয়ে গেছে, 400 একক আর নাই, 1 টাকা 1 এককও নাই, তাহলে আমরা এটা লিখবো না, লিখতে হবে না। 800 একক থেকে আমরা গ্রহণ করেছি, ইস্যু করে দিয়েছি 500, চলে গেছে 500, থাকলো 300 একক, 80 টাকা দর হবে। 75 টাকা দরেরগুলো বিক্রি হয়ে গেছে, 80 টাকা দরেরটা রয়ে গেল 300 একক, 3 8 24, শূন্য 3টি মিলে 24,000 টাকা ব্যালেন্স রয়ে গেল। আমরা এই তারিখ শেষেও সমাপনী রেখা টেনে বন্ধ করে দিতে হবে, বিবরণ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। এবার পরবর্তী তারিখের ঘটনা 30 তারিখ। আমরা 30 তারিখের ঘটনা দেখছি, ইস্যু করা হয়েছে 100 একক। 30 তারিখে লিখব ইস্যু 100 একক। 100 একক মাল ইস্যু করতে হবে, ইস্যুর কলামে লিখতে হবে 100 একক। আমাদের ব্যালেন্স বা জের আমাদের হাতে আছে পণ্য 300 একক, 100 একক নিতে হবে। আর কোনো একক বা আর কোনো দর নাই, একটি দরের মালামাল আছে, তাহলে এটাই নিব 100 একক। এখানে আর ফার্স্ট লাস্ট বিবেচনার কিছুই নাই। 100 একক নেব, 80 টাকা দর, হ্যাঁ, মূল্য হবে 8,000 টাকা। থেকে যাবে 300 একক থেকে 100 চলে গেলে 200 একক, 80 টাকা দরে 16,000 টাকা। এবং এই তারিখের কাজ শেষেও আবার বন্ধ করে দিলাম, এবং তারপরে আর কোনো কার্যক্রম আমাদের নেই। আমরা জানি জানুয়ারি মাস 31 তারিখে 31 দিনে শেষ হয়। এখানে 30 তারিখের ঘটনার পর আর কোনো ঘটনা নাই, আর কোনো কথা নাই, আমরা এখানেই শেষ করে দিতে হবে। এখানে কাজ শেষে আমরা 2টা তথ্য খুঁজে বের করতে পারবো। একটা হচ্ছে ইস্যুকৃত বা বিক্রিত মালের ব্যয় নির্ণয় করতে পারবো। এখানে বিক্রয় বা ইস্যুর জন্য যা তথ্য দেওয়া আছে এগুলি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য না, এগুলি ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্যগুলো যোগ করলে পেয়ে যাব ইস্যুকৃত বা বিক্রিত মালের ব্যয় বা ক্রয় মূল্য। আবার উদ্বৃত্ত বা জের, এটা শেষ তারিখের যে জের, এটা হচ্ছে সমাপনী জের। শেষ তারিখের জেরটা শুধু সমাপনী জের হিসেবে ব্যবহার হবে, তখন আর সবগুলোর যোগফল না, তখন তো ওই সবগুলোর যোগফল মিলে সমাপনী উদ্বৃত্ত হবে না, এক এক দিনের উদ্বৃত্ত এগুলি। আমরা শেষের দিনের উদ্বৃত্ত জানতে চাই, সমাপনী উদ্বৃত্ত মানে হচ্ছে শেষ তারিখের উদ্বৃত্ত। শেষ তারিখের উদ্বৃত্ত হচ্ছে দেখতে পাচ্ছি 16,000 টাকা 200 একক। জানতে চাইলে যে সমাপনী উদ্বৃত্তের পরিমাণ কত,
একক কত, টাকা কত, দুইটাই জানতে পারবো আমরা এখান থেকে। 200 একক, টাকা হলো 16,000। আমাদের যদি এই অঙ্কে জানতে চায়, এই অঙ্কে যদিও চায় নাই, যে শুধুমাত্র বলছে খতিয়ান প্রস্তুত করতে হবে, আর কিছু বলে নাই। খতিয়ান প্রস্তুতের শেষে এমনকি বা খতিয়ান প্রস্তুত ছাড়া শুধু তথ্য যদি বলে যে খুঁজে বের করো এই তথ্য থেকে যে সমভূমি উদ্বৃত্তের পরিমাণ কত, তাহলে আমরা লিখতে পারবো এরকম। তথ্য আমরা লিখতে পারবো যে সমাপনী মজুদ 200 একক 16,000 টাকা। আচ্ছা, সাথে আরও একটা তথ্য আমরা লিখতে পারবো এখান থেকে, বিক্রিত বা ইস্যুকৃত পণ্যগুলোর ক্রয় মূল্য। এদের তখন সবগুলো ওই হিসাবকাল, ওই মাসে যতগুলো বিক্রি হয়েছে, যতগুলো ইস্যু হয়েছে, সবগুলোর টাকার পরিমাণ যদি আমরা খুঁজে বের করি, যোগফল বের করি, তখন আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের বা ইস্যুকৃত পণ্যের ব্যয়। এখানে দেখি 8, 6, 14 আর 2, 16, 2 হাতের 1 থাকবে, 5, 8 আর 1, 9, 9, 4, 13, 1,36,000 টাকা বিক্রিত পণ্যের বা ইস্যুকৃত পণ্যের ব্যয় পেলাম। ইস্যুকৃত বা বিক্রিত পণ্যের ব্যয় 1,36,000 টাকা। এভাবে আমরা মাল খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে বিভিন্ন পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে এই তথ্যগুলো খুঁজে বের করতে পারবো, এবং পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই খতিয়ান প্রস্তুত পর্যন্তই আসে। তবে আমাদের জানা থাকা দরকার এই খতিয়ানের মাধ্যমে আমরা এই তথ্যগুলো খুঁজে বের করতে পারবো, এবং যদি কোনো পরীক্ষায় চলে আসে আমরা যাতে করতে পারি এই কাজটুকু। তা আমরা লিফু পদ্ধতিতে কাজটি শিখলাম। এবার আমরা আরেকটু নতুন একটা পদ্ধতি শিখতে চাই, সেটা হচ্ছে পদ্ধতিটা যদি লিফু পদ্ধতি না হয়ে ভারযুক্ত গড় পদ্ধতি হয়। ভারযুক্ত গড় পদ্ধতি বলতে পারো, এখানে বাংলা লিখলেন, ওইখানে ইংলিশ লিখলেন কেন? হ্যাঁ, লিফু পদ্ধতি, ফিফু পদ্ধতি, এই দুটো হচ্ছে একটু বড় নাম, যার কারণে আমরা সংক্ষিপ্ত নাম ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। বড় নামটা লিখতে বা বলতে অনেক সময়ের ব্যাপার। তবে জানা থাকতে হবে লিফু লাস্ট ইন ফার্স্ট আউট, বাংলা হচ্ছে শেষে আগমন আগে প্রত্যমন, আগে নির্গমন, শেষে আগমন আগে নির্গমন। আর একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আগমন আগে নির্গমন, আগে প্রবেশ আগে চলে যাওয়া, আগে বিক্রি করা, এরকম অর্থ। আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে এই অঙ্কটাকেই যদি করতে যাই, কার্যক্রম কেমন হবে, আমাদের সমাধানটা কিভাবে করতে হবে একটু দেখি। ভারযুক্ত গড় পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমি অঙ্কটি করে থাকি না কেন, ছক এর ধরন একই হবে, টেবিলটা আমাদের সেম হবে। আমি টেবিল করে নিলাম, ছক প্রস্তুত করে নিলাম। এবার ভারযুক্ত গড় পদ্ধতির জন্য একইভাবে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখতে হবে। প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের ছিল 1,000 একক, 1,000 একক 80 টাকা দরে 80,000 টাকা মোট পরিমাণ, এবং বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম। পরবর্তী তারিখ 6 তারিখে ক্রয় ছিল, লিখব ক্রয়ের ঘরে, গ্রহণের ঘরে লিখব 600 একক, প্রতি একক 70 টাকা করে, 6 × 42,000 টাকা মোট পরিমাণ, টাকার পরিমাণ, মোট মূল্যের পরিমাণ। সাথে সাথে ব্যালেন্স লিখতে হবে। এই ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের ব্যালেন্স লেখার জন্য নিয়ম হচ্ছে এককের সাথে নতুন একক, পূর্ববর্তী ব্যালেন্সের একক, ক্রয় একক, গ্রহণের একক যোগ করে দিতে হবে।
1000 একক ছিল জের, আর নতুনভাবে ক্রয় করা হলো 600, যোগ করে কত হবে 1600। 1600 একক মোট পরিমাণ লিখতে হবে। টাকার পরিমাণটাকে এরকমভাবে মোট করে ফেলতে হবে, মোট যোগ করে ফেলতে হবে। 80,000 ছিল ব্যালেন্স, এর টাকার পরিমাণ 42,000 নতুন ক্রয় মিলে হবে 80 আর 42 1,22,000 টাকা মোট মূল্য, 1,22,000 টাকা। তো এই 1,22,000 টাকা এটাকে মোট একক দ্বারা ভাগ করতে হবে। 1600 একক মোট একক দ্বারা মোট মূল্যকে ভাগ করে দিতে হবে। ভাগ করলে পাওয়া যাবে প্রতি এককের মূল্য। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমি তো এখানে ক্যালকুলেটরটা না আনাতে সমস্যা হয়ে গেল। 1,22,000 ভাগ হবে 1,600, 0 2টা কাটা গেলে থাকলো যা 16। 116 দিয়ে ভাগ করতে হবে 1220কে, 5 16 80, 9 9 16। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরটা সংগ্রহ করে নিই। নিয়ে আসলাম 1200, আমরা 1,22,000কে সরাসরি ভাগ করে দিই। 1,22,000কে ভাগ করব 1,600 দিয়ে, 76 টাকা 25 পয়সা। সরি, আমাদের মোট মূল্য 1,22,000 টাকাকে যদি মোট একক দ্বারা ভাগ করি 1,600 দ্বারা, তাহলে পাবো 76 টাকা 25 পয়সা প্রতি এককের মূল্য। 76 25, 2 ঘর দশমিকের পরে 2 ঘর ব্যবহার করলেই চলবে। তা আমাদের নতুন রেট পাওয়া গেল 76.25। এভাবে আমরা এই ভারযুক্ত গড় পদ্ধতিতে মোট মূল্যকে মোট একক ধারা ভাগ করতে হবে। আর যদি এই গড়টি ভারযুক্ত না হয়ে সরল গড় হয়, সিম্পল এভারেজ যদি হয়, তখন দুইটি দরকে ভাগ করতে হবে। দুইটি দর কি ছিল? এখানে দুইটি দর নাই, হ্যাঁ, তবে তখন দুইটি দর ছিল না, একটা দর ছিল। এখানে তো ইস্যু নাই, ক্রয়ের সময় আমরা তখন সরাসরি দুইটা মূল্যই লিখতে হবে সরল গড়ে। ইস্যু করার সময় আমাদের দুইটি দরের গড় করতে হবে। আচ্ছা, আমরা পরে যখন সরল গড়ের প্র্যাকটিস করব তখন ওইভাবে দেখব। এখন আমরা ভারযুক্ত গড়ের পদ্ধতির ক্ষেত্রে জানলাম যে মোট একক দ্বারা মোট মূল্যকে ভাগ করতে হবে। ব্যালেন্সের ঘরের যে থাকবে সেটার দর পাওয়া যাবে। পরবর্তী তারিখে আমরা চলে যাব। এই তারিখের কার্যক্রম শেষ হয়ে গেল। পরবর্তী তারিখ ছিল 10 তারিখ, সেখানে ইস্যু ছিল 800 একক। ইস্যু লিখব 10 তারিখে 800 একক ইস্যুর ঘরে লিখতে হবে। ইস্যুর কলাম যেখানে আছে লিখতে হবে 800 একক। 800 একক সম্পূর্ণই লিখতে হবে একবারে, কারণ এখানে ভেঙে মূল্য দেওয়া নাই, আমরা গড় করে নিয়েছি মূল্যের পরিমাণটা। মূল্য আমরা দেখলাম 76.25 প্রতি এককের। 800 এককের মূল্য কত হবে? এই 76 সাথে গুণ করতে হবে, 800 পাওয়া যাবে 61,000। তাহলে আমরা পেলাম 61,000 টাকা, এই দুইটার গুণফল। দর এবং একক গুণ করে মূল্য পাওয়া গেল 61,000 টাকা। পরবর্তীতে ব্যালেন্স লিখতে হবে। আর 1600 একক থেকে 800 একক বিক্রি করা হয়ে গেছে, থাকলো 800 একক। দর হবে 76.25 এবং 76.25 ইন্টু 800 আমরা দেখছিলাম 61,000 টাকা মোট মূল্য এসেছে। আবারও বন্ধ করে দিতে হবে ওই তারিখের কার্যক্রম। পরবর্তী 16 তারিখের কার্যক্রমে আছে আমাদের পণ্য ক্রয়, মালামাল ক্রয় করা হলো। যেখানে একক ছিল 16 তারিখের ক্রয় 400 একক, আমরা ক্রয়ের ঘরে লিখে দেব 400 একক। দর দেওয়া ছিল 75 টাকা। তখন মূল্য কত আসবে? 75 গুণন 400, 30,000 টাকা। 30,000 টাকা। সাথে সাথে ব্যালেন্সের ঘরেও চেঞ্জ করতে হবে। নতুন ব্যালেন্স যা আসবে
নতুন ব্যালেন্স, মনে হয় ক্যামেরাটা ঘুরে গিয়েছিল, আমি আবার আগের অংশটা আরেকটু রিপিট করলাম। 800 একক ইস্যু করা হয়েছে। ইস্যুর দর হবে, ইস্যুর জন্য দর লিখতে হবে 76 টাকা 25 পয়সা। যে ইস্যুর দর পেয়েছিলাম 1,22,000 টাকাকে, 1,22,000 মোট মূল্যকে 1,600 দ্বারা মোট একক দ্বারা ভাগ করলে যে নতুন রেট আসছে 76.25, এটাই হবে আমাদের পরবর্তী তারিখের, একদম রিসেন্ট যে তারিখের বিক্রি হচ্ছে বা ইস্যু করা হচ্ছে তার রিসেন্ট একদম সাম্প্রতিক পূর্ববর্তী দিন বা পূর্ববর্তী ঘটনার যে এর মূল্য ছিল, দর ছিল প্রতি এককের, সেই দর ব্যবহার করতে হবে। ইস্যুর সময় ব্যবহার করলাম 800 এককের জন্য 76.25, 800 এককের জন্য প্রতি এককের যদি 76.25 হয়, তাহলে 76.25 দ্বারা 800কে গুণ করলে যা আসবে এটা হলো মোট মূল্য 61,000 টাকা। সাথে সাথে আমরা ব্যালেন্স লিখতে হবে 800 চলে গেছে, ইস্যু করা হয়েছে 1600 একক থেকে, 1600 একক থেকে 800 একক যদি চলে যায় থাকবে 800 একক। সেই 800 এককের মূল্য ব্যালেন্সের ঘরে বা জেরের ঘরে ওই একই রেট হবে 76.25 এর দ্বারা গুণ করলে 800 এককের জন্য 61,000 আসবে। এই হলো এই তারিখের জের। এই তারিখ শেষে আমরা যে সমাপনী রেখা টেনে শেষ করে দিয়েছিলাম। পরবর্তী ক্রয় আসছে 400 একক 75 টাকা ধরে 30,000 টাকা মোট। এবার আবারও ব্যালেন্স লিখতে হবে, ব্যালেন্সের ঘরে আবারও সেই টাকা একক যোগ করে মোট লিখতে হবে, টাকা যোগ করে লিখতে হবে। একক ছিল 800 আর 400 নতুন মিলে হবে 1200, 1,200 একক মোট। আর টাকা 61,000 ছিল, আর নতুন ক্রয়ের জন্য টাকা আসবে 30,000, মিলে হবে 91,000, যোগফল 91,000 টাকা আমাদের ব্যালেন্সের পরিমাণ। আবারও রেখা টেনে সমাপনী রেখা টেনে বন্ধ করে দিতে হবে এই তারিখের কার্যক্রম। পরবর্তী কার্যক্রম ছিল 20 তারিখ। সেখানে ইস্যু করা হয়েছে, 20 তারিখে ইস্যু করা হয়েছে। ইস্যুর ঘরে লিখতে হবে 900 একক। এখানেও এরকম ভেঙে ভেঙে লিখতে হবে না, কারণ 900 এখানে আমাদের একসাথে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কাজ বাকি ছিল, 91,000 টাকার মূল্য প্রতি এককের কত, এটা কীভাবে বের করব? আমরা মোট মূল্যকে মোট একক ধারা ভাগ করতে হবে। আমাদের মোট মূল্য হচ্ছে 91,000কে ভাগ করে দিতে হবে মোট একক 1200 দ্বারা। 1200 1,200 পাওয়া যাবে 75.83, 75.83 প্রতি এককের ভারযুক্ত গড় পাওয়া গেল 75.83। আমরা নতুন এই 20 তারিখে যখন আবার ইস্যু দেখাবো, 20 তারিখের ইস্যুর জন্য 900 একক ইস্যু করতে হবে, সম্পূর্ণটাই লিখতে হবে 75 টাকা 83, 75.83, 75.83 রেট হবে। এই সর্বশেষ তারিখের সর্বশেষ যে গড় সর্বশেষ যে ব্যালেন্সের বা জের এর প্রতি এককে দর এসেছে, সেই দরটাই ব্যবহার করতে হবে। আমরা 900 এককের মূল্য কত আসে দেখি। 75.83 হচ্ছে 1 এককের মূল্য। তাহলে আমাদের বিক্রি করছি 900 একক। 900 এককের জন্য কত আসবে? 68,247 টাকা। 68,247 টাকা আসলো আমাদের এই ইস্যুকৃত মালামালের মোট ব্যয়। আমাদের উদ্বৃত্ত থেকে যাবে 1200 একক থেকে 900 একক চলে গেলে 300 একক। এরকমভাবে আমরা মোট একক থেকে মোট বিক্রয় বা ইস্যু বাদ দিতে হবে, যা থাকলো তার পরিমাণ লিখব। সাথে দর একই থাকবে। এরকম ইস্যু শেষে যে উদ্বৃত্ত খুঁজে বের করবো, এটার কিন্তু দর আগেরটাই থেকে যাবে 75.83। এবং তখন এই 300 এককের মূল্য কত আসে দেখব আমরা। 300 গুণন 75.83 পাবো 22,749, 22,749 টাকা। এই তারিখের কার্যক্রম শেষে আমরা সমাপনী রেখা টেনে আবারও এই তারিখের কার্যক্রম বন্ধ করলাম। আবারও 30 তারিখে ইস্যু কার্যক্রম রয়েছে। ইস্যুতে 100 একক
ইস্যুর কলামে লিখব 100 একক, 100 একক। এখানে নতুন রেট আসে নাই, নতুন কোনো ক্রয় ছিল না, এজন্য আগের যে রেট ছিল সেটাই 75.83, 75.83। তখন মূল্য কত আসবে? 100 গুণন 75.83 আসলো 7,583, 7,583 টাকা। সাথে সাথে ব্যালেন্স খুঁজে বের করতে হবে। 300 একক থেকে আমরা ইস্যু করে ফেলেছি, 100 থেকে গেল 200 একক, যার দর হবে ইস্যুর সাথে যে ব্যালেন্স, ইস্যুর ব্যালেন্স দরই হবে। তখন কত আসবে? 75.83 গুণন হবে 200, 15,166 টাকা, 15,166 টাকা। এই কার্যক্রম শেষে আবারও বন্ধ করে দিতে হবে। এভাবে আমাদের এই হিসাবকালের ভারযুক্ত গড় পদ্ধতিতে একটি মাল খতিয়ান প্রস্তুত করা হয়ে গেল, যেখানে আমাদের দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে সম্ভাব্য নিমজ্জিত পণ্যের পরিমাণ আসছে 15,166 টাকা, 15,166 টাকা। পূর্ববর্তীতে ছিল রেজাল্ট ভিন্ন, রেজাল্টটা ছিল সম্ভাব্য নিমজ্জিত পণ্যের মূল্য 15,000 টাকা, কিন্তু এখন আসছে কত? 15,166 টাকা। এটা হলো ভারযুক্ত গড় পদ্ধতিতে যদি আমরা কাজ করে থাকি। আবার বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যুকৃত পণ্যের ব্যয় চেঞ্জ হয়ে কী আসে দেখি। 7 3 10 হাতের 1, 9 4 13 হাতের 1, 5 6 6 2 8 থাকলো। তারপরে 8 7 15 আর 1 16 হাতের 1, 6 আর 1 7 7 6 13, 1,36,830, 1,36,830 টাকা পাওয়া গেল বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যুকৃত পণ্যের ব্যয়। এটা ভারযুক্ত গড় পদ্ধতিতে যদি আমরা অঙ্কটি করে থাকি। তাহলে আমরা আজকে শিখলাম ভারযুক্ত গড় পদ্ধতিতে কীভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে এবং লিফু পদ্ধতিতে কীভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। আগে ক্লাসে আমরা শিখেছিলাম ফিফু পদ্ধতিতে কীভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শিখব সরল গড় পদ্ধতিতে কীভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হয়। অলরেডি আমরা ম্যাক্সিমাম শিখে ফেলেছি। তো আমি এখানে মূল কথা আবার একটু রিপিট করছি। ভারযুক্ত গড় পদ্ধতি এবং ফিফু লিফুর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে এখানে জ্যার দেখানোর সময়, উদ্বৃত্ত দেখানোর সময় কি করতে হবে? আগের পূর্ববর্তীর জ্যার বা উদ্বৃত্তের সাথে নতুন ক্রয়ের একক যোগ করতে হবে, মোট মূল্য যোগ করতে হবে। একক এবং মোট মূল্য পেয়ে গেলে একক দ্বারা মোট মূল্যকে ভাগ করে দর খুঁজে বের করতে হবে। এভাবে আমরা যা দর পাবো সর্বশেষ, সেই দরের মাধ্যমে বিক্রি বা ইস্যুর সময় দেখাইতে হবে রেট। এ হলো একটি কথা। এখানে আরেকটি তথ্য হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে ইস্যু করার সময় এখানে আর কোনো ভিন্ন তথ্য নাই দেখা যাচ্ছে। তথ্য আরেকটা আসবে যখন আমরা সরল গড় পদ্ধতি ব্যবহার করব, তখন ওই তথ্যটি আসবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওই পদ্ধতিতে যখন আলোচনা করব তখন আবারও এরকম তুলনামূলক তথ্য দেব যে কোন পদ্ধতির সাথে কোন পদ্ধতির কেমন পার্থক্য আছে। পার্থক্য জানাটা জরুরি না, জাস্ট তোমাদের কৌতূহল থেকে যদি কারো ইচ্ছা থাকে যে দুইটা পদ্ধতির মধ্যে কেমন পার্থক্য, এই জন্য আমি তথ্যগুলো দেব বা দিচ্ছি। তো আমরা আজকে পর্যন্ত যা শিখলাম, এই জাতীয় অঙ্কগুলো তোমরা অবশ্যই বইয়ের বিভিন্ন ইয়ার কোশ্চেন বা উদাহরণ থেকে তোমরা যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে এগুলো অনুশীলন করবে। যদি কোনো সমস্যা খুঁজে পাও তখন জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে যে কোনোভাবে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। আমরা আগামী আজকে যারা ক্লাস করেছ তারা প্লাস আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করো নাই, আমি আশা করব কেউ কোনো ক্লাসে অনুপস্থিত বা কোনো ক্লাস উপভোগ করা থেকে বঞ্চিত হবে না, উপভোগ করা থেকে বিরত থাকবে না। অবশ্যই এই আমাদের ক্লাসগুলো, আমাদের যতগুলো ক্লাস হয় বিভিন্ন স্যারদের বিভিন্ন সাবজেক্টের, অবশ্যই ক্লাসগুলো করবে ধারাবাহিকভাবে। আর আমাদের যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে অবশ্যই সেগুলো ধারাবাহিকভাবে ক্লাস করতে হবে। আগে যদি অংশগ্রহণ নাও করে থাকো
পরবর্তী সামনের ক্লাসগুলো করার আগে অবশ্যই পূর্ববর্তী ক্লাসের আলোচনা শুনে আসতে হবে, নতুবা তুমি অঙ্কগুলো সহজে ধরতে পারবে না, বুঝতে পারবে না। এই জন্য আমরা আগের ক্লাসগুলো অবশ্যই উপভোগ করে আসব। তারপরে আমরা এই অঙ্কগুলো করে সামনের অঙ্কগুলোর জন্য যেন আমরা কোনো ধরনের দুর্বলতা পড়তে না হয়, সেজন্য অবশ্যই সামনের ক্লাসেও অংশগ্রহণ করতে হবে। তো আমরা বাসার কাজ দিচ্ছি এই জাতীয় লিফু, ফিফু এবং ভারযুক্ত গড় পদ্ধতির যতগুলো ইয়ার কোশ্চেনে প্র্যাকটিস এসেছে, ইয়ার কোশ্চেনে যতগুলো অঙ্ক এসেছে, এগুলি তোমরা নিজেরা দেখে সমাধান করে আসবে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে সরল গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব, সেই জন্য তোমরা ওইটার আলোচনা দেখে আসতে হবে না, ওইটা আমি নতুনভাবে আলোচনা করলে বুঝবে। শুধুমাত্র এই পূর্বের আলোচনাগুলোর প্র্যাকটিস অবশ্যই করে আসতে হবে। তা আমরা আজকে এই পর্যন্তই এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।